আমার 16 বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার চাদর ধুতে যেত। তারপর সে নিজেই স্নান করে কাপড়টা লুকিয়ে রাখত। আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাতো। এখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দিইনি। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং আমার সন্দেহ হচ্ছিল। তাই আমি একদিন তার ঘরে গেলাম। এমন ভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী। হঠাৎ দরজা খুলতেই আমার চোখ ছানা বড়া হয়ে উঠল। আমার নাম আরুষি। আজকের গল্পটা আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের নাম অদিতি। আমি বিজনোরের একটা ছোট্ট শহরের বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটা ছেলে ছিল। আমারও একটা মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুতো। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাতো। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচত। সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ত। সে খুব দুর্বল হয়ে গেছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি, তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায়। ঘরে আমার ছেলে আর মেয়ে। আমার বিয়ের 2 বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল 18 বছর। কারণ আমার মা বাবা 16 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনেই করতো না। আমি জন্মাবার পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটা ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সব সময় আমার থেকে দূরে থাকতো। বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোই বাসতে পারেনি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবা আর বিয়ে করতে পারেনি। সেই কারণে বাবার আমার উপর খুব রাগ ছিল। তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার স্বামী একটা সরকারি স্কুলে পড়াতেন। আমাদের একটা 3 বছরের মেয়ে ছিল। একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান। আমার স্বামীর মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আমি তাদের উপর একটা বোঝা হয়ে উঠছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন। তারা এমন করতেন যেন আমিই তাদের ছেলেকে মেরে ফেলেছি। আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটা বোঝা ছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। কিছুদিন পর আমার মা বাবা আমার আবার বিয়ে দিয়ে দেন। এইবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটা বিয়ে ছিল। তার একটা ছেলে ছিল আর আমারও একটা মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়ে হয়ে যায়। না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ের থেকে 1 বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল অভিষেক আর আমার মেয়ের নাম ছিল অদিতি। আমরা 4 জনে মিলে সুখে সংসার করতে লাগি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন আমার মেয়ের বয়স 16 আর অভিষেকের বয়স 15। এখন অভিষেকের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি অনেকদিন ধরে রোগে ভুগছিলেন। ওনার অনেক রকমের অসুখ ছিল। উনি চলে যাবার পর বাড়িটা খুব ফাঁকা হয়ে গেছিল। আমাদের নিজের বাড়ি ছিল, তাই ভাড়া দেবার চিন্তা ছিল না। আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান ছিল। একদিন আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই, যেটা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে আওয়াজটা অভিষেকের ঘর থেকে আসছিল। আমি দৌড়ে অভিষেকের ঘরে গিয়ে পৌঁছই। সেখানে গিয়ে দেখি অভিষেকের ঘরের ছাদটা ভেঙে গেছে। আমার ভয় হয় যে অভিষেক ছাদের নিচে চাপা পড়ে যায়নি তো। আমি একটু কাছে গিয়ে দেখলাম যে অভিষেক সেখানে নেই। ও হয়তো বাথরুমে গেছে। ও খুব জোর বেঁচে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অভিষেক নিরাপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি ওর স্বর্গীয় পিতাকে কি করে মুখ দেখাতাম।
কিন্তু আমাদের কাছে এখন অত টাকা নেই যে আমরা অভিষেকের ঘরটা মেরামত করতে পারবো। আমি ঘরটা যেমন আছে সেরকম ভাবেই রেখে দিলাম। আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। আমার ঘরে একটাই বিছানা, সেখানে দুজন খুব কষ্টে শুতে পারত। আমার ছেলে আর মেয়ে দুজনকে এখন একই ঘরে শুতে হতো। একদিন সকালে অভিষেক তাড়াতাড়ি উঠে জল খাবার খেতে চলে আসে, কিন্তু অদিতি তখনও ঘুমোচ্ছিল। এতে আমি অবাক হই, কারণ অদিতি রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। আজও এত বেলা অবধি ঘুমাচ্ছে কেন? আমি অদিতিকে ডাকি, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমি অভিষেককে বলি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে বলে যে অদিতি খুব দুর্বল, ও শরীরে রক্ত কমে গেছে, তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না, তাকে এখন আরাম করতে দেওয়া উচিত। ভালো করে খাওয়া দাওয়া করলেও ঠিক হয়ে যাবে। অদিতির যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে? অদিতি বলে, জানি না কি হয়েছে, আমি বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। আমি বলি, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি অদিতি বিছানায় নেই, আর বিছানার চাদরটাও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি অদিতি সেই চাদরটা কাচ্ছে। আমি ওকে বলি, তুই এখন চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে, এক্ষুনি ওঠ ওখান থেকে আর নিজের ঘরে যা, গিয়ে কিছু খেয়ে নে। অদিতি বলে, না মা, এই চাদরটা কাচার দরকার, তুমি তো